আপনি কি কখনো ভেবেছেন যে যদি দুনিয়াতে নম্বর না থাকতো তাহলে কি হতো? সময় বোঝার কোনো জ্ঞান নেই, পয়সা কি তা চেনার কোনো উপায় নেই, আর টেকনোলজি তো ছেড়েই দিন। ছোটবেলা থেকে আমাদের শেখানো হতো ১, ২, ৩ থেকে ১০০ কিংবা ২০০ কিংবা ১০০০, এই যত সিম্বল বা জিনিসগুলো আছে তাদেরকে আমরা নম্বর হিসাবে চিনে থাকি। কিন্তু এই নম্বর কি জন্ম জন্মান্তর থেকে একই ছিল? মানুষই কি এর সৃষ্টিকর্তা? একজন খুব বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন, তার নাম লেপোল্ড ক্রনিকার। উনি বলেছিলেন, গড মেড দ্য ইন্টিজার্স, অল এলস ইজ দ্য ওয়ার্ক অফ ম্যান। ঈশ্বর কেবল পূর্ণ সংখ্যা তৈরি করেছেন, বাকি সব মানুষেরই সৃষ্টি। আজ আমরা এই সৃষ্টিকে বুঝব। আমরা শুধু এই নিয়মকে মুখস্থ করব না। শুরুটা হয়েছিল কাউন্টিং থেকে। এর মানে আমরা যে ১, ২, ৩, ৪ এরম যেই সংখ্যাগুলোকে লিখি, এগুলোকে বলে ন্যাচারাল নাম্বার। এগুলো খুবই সহজ এবং যৌক্তিক, কিন্তু এর সাথে একটা সমস্যা আসে। যদি আমার কাছে ৫টা ভেড়া থাকে আর আমি সবগুলো হারিয়ে ফেলি, তাহলে আমার কাছে এখন কটি ভেড়া থাকবে? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ। এর উত্তর কিছু না, বা নাথিংনেস বলা যেতে পারে। কিন্তু অঙ্কের ভাষায় এরকম নাথিংনেস জিনিসটা ব্যবহার করা যায় না। এই নাথিংনেসকে বোঝানোর জন্য আর্যভট্ট বিশ্বকে দিয়েছিলেন শূন্য। শূন্য যখন এই ন্যাচারাল নাম্বারে যুক্ত হয়, তখন এই পুরো সেটটাই হয়ে যায় হোল নাম্বার। কিন্তু গল্প কি এখানেই থামলো? মানুষ ব্যবসা শুরু করলো। ভাবুন, দুইজন ব্যক্তি, একজন এ আর একজন বি। এ বি থেকে 10টি টাকা ধার নিয়েছে। তো এখন বি এর কাছে 10 টাকা কম আছে, বা 10 টাকার ডেফিসিট আছে। এই 10টি টাকা ডেফিসিটকে বোঝানোর জন্য ইন্টিজার্স তৈরি হয়। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা ও ধনাত্মক সংখ্যা এবং শূন্যকে যখন আমরা একসাথে রাখি, সেগুলোকে বলে ইন্টিজার্স। এরপর এলো ভগ্নাংশ। ভগ্নাংশ অর্থাৎ গণিতের ভাষা আমরা বলি র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার, কোনো একটা র্যাশনাল নাম্বারকে বোঝানোর জন্য আমরা পি বাই কিউ এরকমভাবে আমরা লিখি। এখানে পি এবং কিউ দুটোই ইন্টিজার। কিন্তু ইতিহাসে আর একটা সংখ্যাও ছিল। এই সংখ্যা একজন মানুষের প্রাণও নিয়ে নিয়েছিল। সেই সংখ্যাটা হলো ইররেশনাল নাম্বার। প্রাচীন গ্রিসে পাইথাগোরাস এবং তার অনুগামীরা বিশ্বাস করতেন যে পৃথিবীর প্রত্যেকটি সংখ্যা একটি প্রকৃত ভগ্নাংশ। কিন্তু হিপাসাস নামে একজন ছাত্র ছিলেন, তিনি এটা বলেছিলেন যে এই সংখ্যা, যাকে আমরা √2 বলি, সেটা প্রকৃত ভগ্নাংশ না, লেখা যায় না তাকে। এর ফলে একটা হৈ হৈ কাণ্ড পড়ে যায়। পাইথাগোরাসের অনুগামীরা হিপাসাসকে সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলে, যাতে এই সত্যটা লুকোনো যায়। এখন আমাদের কিছু নিয়ম পড়তে হবে। বেশ কিছুটাই আমরা সেগুলো অনেক ছোটবেলা থেকেই পড়ে এসেছি। সেই নিয়মগুলোর নাম হলো কমিউটেটিভ প্রপার্টি। এখানে কি অর্ডারে আছে সেটা বিষয় না, বা সেটা ম্যাটার করে না। অর্থাৎ 2 এবং 3 এই দুটোকে আমরা যদি অ্যাড করি, তাহলে উত্তর 5ই হবে। আবার 3 এবং 2 যদি আমরা যোগ করি, তাহলেও উত্তরটা 5ই হবে। একে আমরা এরমভাবেও লিখতে পারি। এই নিয়মটা গুণ করার সময়ও প্রযোজ্য। অর্থাৎ আমরা যদি এরমভাবে লিখি, এখানে এই ডটটা আসলে গুণ। তো যদি এ ডট বি ইকোয়ালস টু বি ডট এ হয়, এটাও প্রযোজ্য। দ্বিতীয় যে নিয়ম বা দ্বিতীয় যে প্রপার্টি,
সেটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এখানে কিছু সংখ্যাকে আমরা দলবদ্ধ করি, অর্থাৎ গ্রুপিং করি। যেমন আমি যদি a প্লাস বি প্লাস সি লিখি, এটা কিন্তু এর মতোই হবে, অর্থাৎ দুটোই একই, দুটোর মানও এক। আর শেষ নয়, এর সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এই নিয়মটি যোগ গুণের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি সেতু তৈরি করে। কিভাবে? ভাবুন আমাদের কাছে এরকম একটা লেখা আছে, এটিকে আমরা ভাঙতে পারি, ভেঙে এরকমভাবেও লিখতে পারি। এটাই ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। আর এই সব প্রপার্টিকে আমরা যদি একত্র করি, তাহলে আমরা আরেকটা থিওরেমে যেতে পারি, থিওরেম অথবা উপপাদ্য। তার আগে আমাদের একটা ছোট জিনিস জানতে হবে। সেটি কি? সেটি হচ্ছে মডিউলাস। মডিউলাস অর্থাৎ, যদি ভাবুন আমাদের কাছে একটা ভেরিয়েবল আছে। ভেরিয়েবল মানে যার মানটা যে কোনো সময় বদলাতে পারে বা চেঞ্জ হতে পারে। এই যে ভেরিয়েবলটা, এটা নেগেটিভ হতে পারে বা ঋণাত্মক, পজিটিভ হতে পারে, শূন্য হতে পারে, কোনো ফ্র্যাকশনও হতে পারে, কোনো ইররেশনাল হতে পারে। বাট আমাদের যে মেন কাজটা, সেটা এর মধ্যেই সীমাবদ্ধ। আমরা কি করব? আমরা ধরে নিন আমরা এই এক্সের মান -5। এবার আমরা যদি এরকমভাবে কিছু লিখি, এটাকে বলে মডিউলাস। এই দুটো দাগ বা দুটো ডান্ডি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মডিউলাস বলি, মডিউলাস অপারেটর। এর ফলে এই নেগেটিভ বা এই নেগেটিভ নাম্বার যেটা হয়ে গেছে, এটা খুব সিম্পলি এটা পজিটিভ হয়ে যাবে। আর এই মডিউলাসের মেন বা মূল যে নিয়ম বা মূল যে বিষয়ের যে আমরা ব্যবহার করব, সেটা হলো এই থিওরেম বা উপপাদ্য। থিওরেমটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। এখানে আমাদের যে মেন সূত্র বা মূল সূত্র যেটা, সেটা হচ্ছে এরকম। অর্থাৎ আমরা যদি এই দুটো যে ভেরিয়েবল বা দুটো নম্বর, যে কোনো নম্বর, এখানে এ আর বি রিয়েল নাম্বারে পড়ে, রিয়েল নাম্বার সেটে পড়ে। তার মানে আমাদের কাছে যদি এই এ আর বি আছে, সেটা যে কোনো নম্বর হতে পারে। আর এই এ আর বিকে যদি আমরা অ্যাড করি, এবার এ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বিও পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সেটা আমাদের মানে এই মুহূর্তে কোনো অত গুরুত্বপূর্ণ বিষয় নয়। এবার যখন এদেরকে আমরা যোগ করব, যোগ করে তার যখন আমরা মডিউলাস বার করব, আমরা সব সময় দেখতে পারবো যে সেই মূল বা সেই মান যেটা, সেই মানটা সবসময় এই দুটো যে যোগের উত্তরটা আসবে তার থেকে ছোট হবে অথবা তার সমান হবে। এটাই হচ্ছে মেন থিওরেম আমাদের। আর এই থিওরেমের ফলেই বিভিন্ন জায়গায় আমরা সেটা ব্যবহারও করে থাকি। তাহলে আজ আমরা দেখলাম যে নম্বর শুধু বা সংখ্যা শুধু ম্যাথসের বইতে মুখস্থ করার জিনিস নয়। যেমন ডক্টর ব্রেসুদ মনে করেন, ক্যালকুলাস আর ম্যাথস তখনই বোঝা যায় যখন আপনি এর অরিজিন স্টোরি বা এর মূল গল্প আর তার থিওরেমসটা ভালো করে বুঝতে পারেন। এই অঙ্ক বা এই প্রুফসগুলোর ভিত্তির ওপরই আগামীর সব অঙ্ক বা সব গণিত দাঁড়িয়ে আছে। তাহলে যদি ভিডিওটা পছন্দ হয়, তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমাদের দেখা হবে পরের অধ্যায়ে। তত দিনের পর্যন্ত লড়তে থাকুন আর প্রবলেম সলভ করতে থাকুন।